সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। গতকাল বাংলাদেশে দুটি রাজনৈতিক দলের পৃথক দুটি কর্মসূচি ছিল। একটি বাংলাদেশ জামাতে ইসলামী, তারা ঢাকা শহরের প্রাণকেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানে তাদের জাতীয় সমাবেশ অনুষ্ঠান করেন, এবং নবগঠিত রাজনৈতিক দল এনসিপি তারা বাংলাদেশের আরেকটি সমৃদ্ধ জেলা কক্সবাজারে তাদের পদযাত্রার কর্মসূচি ছিল, যেটি তারা সারা দেশব্যাপী করছেন। এই দুইটি সমাবেশে দুইটি ঘটনা ঘটেছে, একটি অত্যন্ত সুখপ্রদ এবং প্রীতিকর, আরেকটি কদর্য এবং অপ্রীতিকর। আমি প্রথমে এই প্রীতিকর ঘটনাটি নিয়ে আলোচনা করতে চাই, এবং শুরুতেই পরম করুণাময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এখন সুস্থ আছেন। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামাতের এই সমাবেশ প্রায় দেড় যুগ পরে অনুষ্ঠিত জামাতের প্রকাশ্য কোনো বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি। সারা দেশ থেকে, নানা প্রান্ত থেকে তাদের অনেক কর্মী নেতা সেখানে উপস্থিত হয়েছিলেন। সেই সমাবেশে বক্তৃতা করতে যেয়ে তাদের প্রধান ডক্টর শফিকুর রহমান তিনি একাধিকবার অসুস্থ হয়ে পড়েন। প্রথম দফায় তিনি বক্তৃতা করতে যে অসুস্থ হয়ে পড়লে তার নেতাকর্মীরা ধরে তাকে উঠান এবং তিনি আবারও বক্তৃতা করার চেষ্টা করেন। সে দফাতেও তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে তার সহকর্মীরা ধরে বসিয়ে দেন এবং তিনি বসেই তার রাজনৈতিক বক্তৃতা শেষ করেন। এক্ষেত্রে আমার তাকে যথেষ্ট কনসেন্ট্রেট মনে হয়েছে, তিনি যা বলতে চেয়েছেন সম্ভবত তিনি তা বলতে সক্ষম হয়েছিলেন। কিন্তু এখানে জামাত ইসলামীর ডক্টর শফিকের সহকর্মী নেতৃবৃন্দের একটি বিষয়ে আমি একটু দৃষ্টি আকর্ষণ করি। প্রথম দফায় অসুস্থ হওয়ার পরে পরবর্তীতে দুই দফা তাকে বক্তৃতা করতে অ্যালাউ করা, এটি বোধহয় বিবেচনাপ্রসূত কাজ হয়নি, যেহেতু ঝুঁকি ছিল। আল্লাহ ক্ষমা করেছেন, তিনি কোনো ক্ষতির সম্মুখীন হননি। এই ঘটনাটাকে কেন্দ্র করে আমি ওই ঘটনার কিছুক্ষণ পরেই ফেসবুকে দেখছিলাম যে বিভিন্ন মানুষ, বিভিন্ন চরিত্রের মানুষ এটি নিয়ে ট্রল করছেন। এটি তার ইচ্ছাকৃত কিনা, এটি জনগণের সহানুভূতি আদায়ের জন্য কোনো কৌশল কিনা, এমন নানা ধরনের কথা, অমার্জিত কথা আমি ফেসবুকে দেখে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। সেখানে আমি উল্লেখ করার চেষ্টা করেছি যে রাজনীতির বিতর্ক ভিন্ন বিষয়। একজন জ্যেষ্ঠ মানুষ, তিনি অসুস্থ হয়েছেন, এই মুহূর্তে তার জন্য দোয়া করা ছাড়া কোনো অমার্জিত কথা তার প্রাপ্য নয়। এই কথাটি লেখার পরে আমি দেখেছি প্রচুর সংখ্যক মানুষ ইতিবাচকভাবে এটিকে নিয়েছেন, প্রায় শতভাগ। দু একজন একটু অন্যভাবে কথা বলার চেষ্টা করেছেন, তবে ফেসবুকে না হলেও হোয়াটসঅ্যাপে বা অন্য উপায়ে কিছু কিছু মানুষ আমাকে সবক দেওয়ার চেষ্টা করেছেন যে জামাত ইসলামী বিএনপি সম্পর্কে এই বলেছে, এই করেছে। কিছুদিন পূর্বে মিটফোর্ডে সোহাগের মৃত্যুকে কেন্দ্র করে শিবিরের ছেলেদের বিরুদ্ধে অভিযোগ যে তারা তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করে স্লোগান দিয়েছে। এই সমস্তর প্রেক্ষিতে জামাতের আমির সম্পর্কে আমার এই কথাটি তারা মনে করেছেন যে সঠিক বা বেশি হয়ে গেছে। আমি তাদেরকে সেই সময় সতর্ক করে বলেছিলাম যে আপনি নিজের মতো রিয়্যাক্ট করতে পারেন, কিন্তু রাজনৈতিক কর্মী হিসেবে আপনি ফলো করবেন যে আপনার দলের শীর্ষ নেতা কীভাবে অ্যাক্ট করেন। সে সময় আমার প্রেডিকশন ছিল যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সফলতম রাষ্ট্রনায়ক শহীদ জিয়ার পুত্র এবং একই সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় পার্সোনালিটি বেগম খালেদা জিয়ার পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের প্রত্যাশা অনুযায়ী অ্যাক্ট করবেন। আমার প্রেডিকশন সত্য হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারেক রহমান সাহেবের নির্দেশনা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সহকর্মী হিসেবে তিনি সাথে নিয়েছিলেন একজন শিক্ষক, মার্জিত রাজনৈতিক নেতা ডক্টর মঈন খান। তারা দুজন গিয়েছিলেন ডক্টর শফিককে ইবনে সিনা মেডিকেল কলেজ হসপিটালে দেখতে। সেখানে মির্জা ফখরুল নিজেই স্টেটমেন্ট করেছেন যে রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তারা এই সৌজন্যতার কাজটি করতে এসেছেন। এই যে প্রীতিকর একটা চেহারা রাজনীতির, এটি আমরা বাংলাদেশের সিংহভাগ মানুষ দেখতে চাই। বাংলাদেশে গুরুত্বপূর্ণ অংশের মানুষ আছেন যারা রাজনৈতিক দলের প্রতি কমিটেড, আবার অনেক মানুষ আছেন যারা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতি কমিটেড না। বিশেষ করে জুলাই 2024 গণ অভ্যুত্থানের পরে যে মানুষ বাংলাদেশকে নিয়ে নতুন স্বপ্ন দেখে, তারা রাজনীতিতে এই পরিশীলিত রূপটিই দেখতে চায়। এবং এখনকার বাস্তবতায় বাংলাদেশে নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করা বাইরেও একটি বিপুল জনগোষ্ঠী আছেন
যারা ভোটার হিসেবে সুইং ভোটার, অর্থাৎ তারা দলের নীতি আদর্শ কর্মসূচি এবং দল যে ধরনের প্রার্থী দেবে সেই প্রার্থীর গুণাবলী এগুলো বিবেচনা করেই হয়তো তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই প্রেক্ষাপটে সকল রাজনৈতিক দলের একটি প্রতিযোগিতা আছে, কে কত পরিশীলিত আচরণ করতে পারেন, কর্মসূচি দিতে পারেন, মানুষকে বিমোহিত করতে পারেন। এই প্রতিযোগিতায় আজকে তারেক রহমান এবং বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারা অনেকটাই এগিয়ে গেলেন। আমরা দেখেছি ডক্টর শফিকুর রহমানের শয্যা পাশে সেখানে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং সিনিয়র নায়েবে আমির ডক্টর মোহাম্মদ তাহের তারা উপস্থিত ছিলেন। সেখানে বিএনপির দুই নেতা এবং জামাতের নেতাদের মধ্যে যে সৌহার্দ্য বিনিময়ের পরিবেশ, এটি অত্যন্ত মুগ্ধকর একটা রাজনৈতিক অবস্থা, যেটি উভয় দলেরই, এমনকি ওই দুই দল করেন না এমন মানুষকেও অনুপ্রাণিত করতে পারে ভালো কাজে। ভালো কাজের প্রতিযোগিতাটাই হচ্ছে আসল প্রতিযোগিতা। মন্দ এবং কদর্য কাজের প্রতিযোগিতা করে খুব বেশি দূর এগোনো যায় না। এই রাজনৈতিক বাস্তবতা আমাদের রাজনৈতিক দল এবং তাদের কর্মী সমর্থকরা যত দ্রুত বুঝতে পারবেন ততই বাংলাদেশের উপকার হবে। প্রসঙ্গক্রমে আমি একটু বলি, খালেদা জিয়ার অসুস্থতার প্রেক্ষিতে বারবার তাকে অ্যাডভান্স সেন্টারে বিদেশে নিয়ে যেয়ে ট্রিটমেন্টের দাবি উঠছিল। বিএনপি বারবার সরকারের কাছে অনুরোধ করছিল, তারা আবেদন করছিল, কিন্তু সরকার সেটি কানে না নিয়ে বরঞ্চ একটি সমাবেশে খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ এবং সত্যি তার জীবন ঝুঁকিপূর্ণ ছিল, এমন একটি অবস্থায় হাসিনা একটি বক্তৃতা করলেন যে বয়স তো ৮০, আর কত, এই মরে এই মরে, প্রতিদিনই শুনি মরে, রোজই শুনি এই মরে মরে এই যায় যায়, তো বয়স তো ৮০-র উপরে, তো তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। কি কদর্য কথাবার্তা! প্রধানমন্ত্রীর চেয়ারে বসে, যদিও সে পদটি দখল করা, তারপর চেয়ারটি তো প্রধানমন্ত্রী। সেই সময় আমিও একটু ক্ষুব্ধ হয়ে আমার নিজের ফেসবুক আইডিতে বলেছিলাম, আপনারা অনেকেই হয়তো দেখেছিলেন, যে তুমি যে অন্যের মৃত্যু কামনা করো, আল্লাহ কর্তৃক কার মৃত্যু কখন নির্ধারিত এটি আমরা কেউ জানি না। এবং অন্যের মৃত্যু কামনা করা মানুষরা অনেকেই তার আগে মৃত্যুবরণ করেছেন, এরকম ইতিহাস পৃথিবীতে আছে। হাসিনাকে উল্লেখ করে আমি বলেছিলাম যে আপনি খালেদা জিয়ার মৃত্যু কামনা করেন, ব্যাপারটা এমন যেন মরে গেলেই লেটা চুকে যায়। সেই আপনার সঙ্গে খালেদা জিয়ার আগে আজরাইলের দেখা হতে পারে, এটি কি আপনি জানেন? এখনো সেটি তো বিশ্বাস করার সুযোগ আছে, কার কখন আজরাইলের সঙ্গে দেখা হবে আমরা তো কেউ জানি না। আজকে খালেদা জিয়া গুরুতর অসুস্থ ছিলেন, সত্যি তার জীবন ঝুঁকিপূর্ণ ছিল, তিনি বেঁচে আছেন এবং বাংলাদেশে তিনি রানীর মর্যাদায় অধিষ্ঠিত আছেন। আর আপনি হাসিনা, আপনি ভারতে পলাতক অবস্থায় আছেন, আপনার পাসপোর্ট নাই, সেখানে আপনার স্ট্যাটাস হলো রোহিঙ্গাদের মতো, আপনি একজন রিফিউজি বা শরণার্থী। ভারতে আপনি শরণার্থী, দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা আপনার আছে কিনা এটা আপনি কি বোঝেন জানি না। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আপনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা তারা দেখছে না। এই তো বাস্তবতা। এই বাস্তবতার নিরিখেই আমাদের সকলকে আচরণ করতে হবে। এই একই প্রসঙ্গে আরেকটি সমাবেশের কথা বলছিলাম, যেখানে একটি কদর্য এবং অপ্রীতিকর ঘটনা ঘটেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, বয়সে অল্প, চেহারা সুরত নিয়েও বিতর্ক আছে। এই ছেলেটি প্রথম থেকেই একটি বিতর্কের অবতারণা করার মতো ছেলে। এনসিপি 2025 সালের 28 ফেব্রুয়ারি তাদের জন্ম, 6 মাসও বয়স হয়নি, এখন পর্যন্ত নিবন্ধন পায়নি। 4000 পৃষ্ঠার কাগজপত্র ট্র্যাকে করে নিয়ে জমা দেওয়ার পরেও 125 উপজেলায় নির্বাচন কমিশনের শর্ত পূরণ করতে না পারায় তারা এখনো নিবন্ধন পাননি, তাদের আবেদন এখনো প্রক্রিয়াধীন। সেই রাজনৈতিক দলটি অনেকেই বড় বড় কথা বলছেন, কদর্য কথা বলছেন, কিন্তু আজকে কক্সবাজারে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন, যিনি বিগত সরকারের সময় অত্যন্ত একজন নিগৃহীত মানুষ, তিনি গুমের শিকার ছিলেন, তিনি তার জীবন ফিরে পেয়েছেন। এই জন্য তিনি একাধিকবার বলেছেন যে এটি আমার দ্বিতীয় জীবন, আল্লাহ তাআলা দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই মানুষটি আইন জানেন, রাজনীতিবিদ হিসাবে তার প্রতিশ্রুতিশীলতা তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন। তার কিছু কথাবার্তায় আপনি অসন্তুষ্ট হতে পারেন, তার সব কথা আপনার পছন্দ নাও হতে পারে, সমালোচনাটা রাজনৈতিকভাবে করেন, কিন্তু কি বললেন? শামীম ওসমানের মতো নিকৃষ্ট মানুষের সঙ্গে তাকে তুলনা করলেন। বললেন নারায়ণগঞ্জে একজন গডফাদার ছিল শামীম ওসমান, আর কক্সবাজারে আর একজন গডফাদারের আবির্ভাব ঘটেছে ভারতের শিলং থেকে আসা, নামটা নাই বললাম, হোপলেস, হাউ ডেয়ার হিজ। এটা মানে কোন ধরনের কথা? এই কথা বলে এনসিপি কি অর্জন করতে চাই? এনসিপিকেও বলতে চাই সম্ভবত তোমাদেরকে বেশি ডোবাবে এই ছেলেটি, এমনকি নিষ্ফল অবস্থানের দিকেও নিয়ে যেতে পারে।
সেখানে পরবর্তীতে আরেকটি ঘটনা ঘটছে যেটি আমরা পছন্দ করি নাই। বিএনপির প্রথম দিকের প্রতিক্রিয়া খুবই গণতান্ত্রিক ছিল, তারা মিছিল করেছে, প্রতিবাদ করেছে। বিএনপির একজন নেতা, জেলা পর্যায়ের সহসভাপতি সম্ভবত, তিনি সে টিভি ক্যামেরায় স্টেটমেন্ট করলেন যে আমরা এই ঘটনার প্রতিবাদ করব গণতান্ত্রিকভাবে, আমরা গোপালগঞ্জের উদাহরণ তৈরি করতে চাই না। ভেরি ফাইন। বাট কিছুক্ষণ পরে এনসিপির মঞ্চটা আক্রান্ত হয়েছে, যদিও সেটি খুবই স্বল্প সময়ের জন্য এবং তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু তারপরও এই আচরণটিও সঠিক হয়নি। কারণ একটা কথা তো আমাদের পক্ষ থেকে অনেকেই বলেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি ফাঁদ পাতা হয়েছে, সেই পাতা ফাঁদে আপনি কেন পা দেবেন? এনসিপি বিএনপি মুখোমুখি হয়ে মারামারির সংগত হলে লাভটা কার হবে? এই বিষয়গুলো সকলেরই বিবেচনায় রাখা উচিত। আর এনসিপির নেতৃবৃন্দের মুখে লাগাম টানা দরকার, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, তারা লাগামহীনভাবে বেশ কিছু কথা বলছেন যেটি রাজনীতিতে অ্যানার্কি তৈরি করছে। আজকে জামাত ইসলামীর আমিরের অসুস্থতা, সেই প্রসঙ্গে বিএনপি নেতৃবৃন্দের প্রতিক্রিয়া এবং আরও অনেকেই পজিটিভ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এখান থেকে শিক্ষা নিয়েই সকলে যে যার আচরণ নির্ধারণ করেন। মনে রাখতে হবে, জুলাই আগস্টের বিপ্লবে 2000 তরুণ, সাধারণ মানুষ, শিশু, মহিলা তারা রক্ত দিয়েছেন। তারা আমাদের এই কদর্য কাদা ছোড়াছুড়ি দেখার জন্য তারা মোটেও মানসিকভাবে প্রস্তুত নাই। সকলকে সেটিকে বিবেচনা নিয়েই ভবিষ্যতের এই ধরনের প্রীতিকর সৌন্দর্যমণ্ডিত আচরণের মধ্য দিয়েই রাজনীতিতে প্রতিযোগিতা করার অনুরোধ নাগরিকদের পক্ষ থেকে আমরা জানাতেই পারি। ধন্যবাদ।